আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই বাড়িতে অবস্থান করছো, ভালো আছো। আজ আমরা শিখব উদ্ভিদের শ্বসন বা প্ল্যান্ট রেসপিরেশন সম্পর্কে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং এই খাদ্য শ্বেতসার রূপে সঞ্চিত করে রাখে। প্রাণীকুল উদ্ভিদ থেকে আবার তাদের খাদ্য সংগ্রহ করে। উদ্ভিদকে খাদ্য তৈরি করা ছাড়াও আরও অনেক কাজ করতে হয়, যেমন বৃদ্ধি লাভ, প্রচ্ছেদন, রস উত্তোলন, পুষ্পায়ন, ফল বীজ ধারণ ও বিভিন্ন বিপাকীয় কার্যাবলী সম্পন্ন করতে হয়। এই যে এত এত কাজ করে উদ্ভিদ, শক্তি কিভাবে পায়? ঠিকই ধরেছ, তৈরিকৃত খাদ্য ভাঙনের মাধ্যমে। আর এই ভাঙনের সুন্দর একটি নাম রয়েছে, তা হলো শ্বসন। সকল জীবন্ত কোষে শক্তি উৎপাদনের জন্য সব সময় শ্বসন প্রক্রিয়া চলমান থাকে। এটি একটি প্রাণ রাসায়নিক প্রক্রিয়া বা জারণ বিজারণ প্রক্রিয়াও বলা যায়। অর্থাৎ সংজ্ঞায় আমরা বলতে পারি যে প্রক্রিয়ার সাহায্যে জটিল জৈব পদার্থ যেমন শর্করা, প্রোটিন, লিপিড, জৈব অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে সরল পদার্থ অর্থাৎ পানি এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এবং জটিল জৈব পদার্থের মধ্যস্থ স্থৈতিক শক্তি গতি শক্তিরূপে নির্গত হয়, সেই প্রক্রিয়াকেই শ্বসন বলে। শ্বসন ও সালোক সংশ্লেষণ দুটি বিপরীত প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় আর শ্বসনে সেই খাদ্য ভেঙে যায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে শর্করা জাতীয় খাদ্যের মধ্যে সঞ্চিত হয়, আর শ্বসনে এই রাসায়নিক স্থৈতিক শক্তি গতি শক্তিরূপে মুক্ত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি উদ্ভিদের শুধুমাত্র সবুজ কোষে সম্পন্ন হয়, আর শ্বসন প্রক্রিয়াটি উদ্ভিদের সকল জীবন্ত কোষেই সম্পন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় আর অক্সিজেন মুক্ত হয়, কিন্তু শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গৃহীত হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। উদ্ভিদের শ্বসনের অঙ্গ কোনটি? উদ্ভিদে সব জীবন্ত কোষেই দিন রাত্রি 24 ঘন্টা শ্বসন কার্য চলে, তবে সবাত শ্বসনের বিক্রিয়াগুলো কিছু অংশ সাইটোপ্লাজমে এবং কিছু অংশ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, আর অবাত শ্বসনের সমস্ত বিক্রিয়াই কেবলমাত্র সাইটোপ্লাজমের মধ্যেই ঘটে। জেনে নেই শ্বসনিক বস্তুগুলো কি। শ্বসনের সময় যেসব জটিল জৈব পদার্থ ভেঙে সরল পদার্থে পরিণত হয় সেসব পদার্থকে শ্বসনিক বস্তু বলে। শর্করা, প্রোটিন, লিপিড এবং জৈব অ্যাসিড শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহার হয়। এদের মধ্যে শর্করা সব উদ্ভিদের প্রধান শ্বসনিক বস্তু হিসেবে বিবেচিত হয়। উদ্ভিদ সাধারণত শ্বেতসার রূপে খাদ্যবস্তু নিজ দেহে সঞ্চিত করে রাখে এবং শ্বসনের শুরুতে এই শ্বেতসার আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজে পরিণত হয়। শর্করার পরিমাণ হ্রাস পেলে প্রোটিন ও লিপিড শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে। শ্বসনে অংশগ্রহণের সময় এই লিপিড গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে এবং প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যায় এবং এর পরেই এরা শ্বসনে অংশগ্রহণ করে। শ্বসনের প্রকারভেদ। অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শ্বসন প্রক্রিয়া দুই প্রকার: সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন এবং অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। সবাত শ্বসন কি? সবাত শ্বসন উচ্চ শ্রেণীর উদ্ভিদের স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে জৈব খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি ও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। অবাত শ্বসন। অবাত শ্বসন হলো অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকেই অবাত শ্বসন বলে। এক্ষেত্রে শ্বসনিক বস্তু গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড ও সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন হয়। অবাত শ্বসন প্রক্রিয়াটি সাধারণত ঘটে মাইটোকন্ড্রিয়াবিহীন আদিকোষী জীবে, কিছু ছত্রাকে, এছাড়া মুক্ত
উক্ত অক্সিজেনের অভাব ঘটলে উচ্চ শ্রেণীর উদ্ভিদেও সাময়িকভাবে অবাধ শ্বসন ঘটে থাকে। শ্বসন প্রকৃতপক্ষে ধারাবাহিকভাবে সংঘটিত অনেকগুলো রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি মাত্র। আজ আমরা সবাদ শ্বসনের প্রক্রিয়াগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। সবাদ শ্বসনের সম্পূর্ণ প্রক্রিয়াটি 4টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস। এই পর্যায়ে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। দ্বিতীয় পর্যায় পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এই পর্যায়ে 3 কার্বন যৌগ পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে 2 কার্বন যৌগ অ্যাসিটাইল কোয়ে তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে। তৃতীয় পর্যায় ক্রেবস চক্র। এই পর্যায়ে 2 কার্বন যৌগ অ্যাসিটাইল কোয়ে সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করে। চতুর্থ পর্যায় এবং শেষ পর্যায় ইলেকট্রন প্রবাহতন্ত্র বা প্রান্তীয় জারণ বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই পর্যায়ে উপরোক্ত পর্যায়গুলোতে উৎপন্ন NADH+H+ ও FADH2 জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। শিক্ষার্থীরা, গ্লাইকোলাইসিস হলো সবাদ শ্বসনের প্রথম পর্যায়। আমরা আজ গ্লাইকোলাইসিস সম্পর্কেই পুরোটা জানার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে শ্বসনের অন্যান্য পর্যায়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গ্লাইকোলাইসিস দুটো শব্দের সমন্বয়ে গঠিত। গ্লাইকোজ অর্থ সুগার এবং লাইসিস শব্দের অর্থ টু স্প্লিট বা ভাঙন, অর্থাৎ গ্লাইকোলাইসিস শব্দের অর্থ হলো গ্লুকোজের ভাঙন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পাথওয়েও বলা হয়। মূলত 3 জন জার্মান বিজ্ঞানী এমবেডেন, মেয়ারহফ এবং পার্নাস যারা গ্লাইকোলাইসিসের সবগুলো বিক্রিয়া আবিষ্কার করেন, আর তাদের এই নামের প্রথম অক্ষরগুলোকে একত্রিত করে এই পথের নাম ইএমপি দেয়া হয়েছে। গ্লাইকোলাইসিসের পুরো প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংঘটিত হতে অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ এটি নিজে একটি অ্যানারোবিক প্রসেস। তবে অক্সিজেনের উপস্থিতিতেও গ্লাইকোলাইসিস প্রক্রিয়া চলতে পারে। গ্লাইকোলাইসিস অবাত ও সবাত শ্বসনের কমন পর্যায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এর মাঝে 10টি বিক্রিয়া সংঘটিত হয়। 1, 3 ও 10 নম্বর বিক্রিয়া একমুখী, আর অন্যান্য বিক্রিয়াগুলো উভমুখী। 1 এবং 3 নং বিক্রিয়ায় শক্তি ব্যয় হয়। 6, 7 এবং 10 নম্বর বিক্রিয়ায় এনার্জি বা শক্তি তৈরি হয়। গ্লাইকোলাইসিসের প্রথম অর্ধাংশ অর্থাৎ গ্লুকোজ থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হওয়া পর্যন্ত পর্যায়কে বলা হয় অ্যাক্টিভেশন বা ইনভেস্টমেন্ট বা এনার্জি কনজিউমিং ফেজ, অর্থাৎ এই সময় এনার্জি ব্যয় হয়। শেষ অর্ধাংশকে অর্থাৎ 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া পর্যন্ত পর্যায়কে বলা হয় পে অফ ফেজ বা এনার্জি রিলিজিং ফেজ, অর্থাৎ এই সময় এনার্জি বা শক্তি তৈরি হয়। শিক্ষার্থীরা, আমরা এখন গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরে গ্লাইকোলাইসিসের পাথওয়েটা দেখে নেব। প্রথম ধাপ ফসফোরাইলেশন বা ফসফেট যোগ। শিক্ষার্থীরা, প্রথমেই বলে রাখি, কোনো বিক্রিয়ায় যদি এটিপি থেকে এডিপি তৈরি হয় অর্থাৎ ফসফেট গ্রুপ মুক্ত হয়, অথবা এডিপি থেকে এটিপি তৈরি হয় অর্থাৎ ফসফেট গ্রুপ যুক্ত হয়, তবে যে এনজাইমটি কাজ করে তাকে বলা হয় কাইনেজ। এনজাইমটিকে আমরা শুধু কাইনেজ না ডেকে যে পদার্থটির উপর এই কাইনেজ সক্রিয় হয় অর্থাৎ সাবস্ট্রেট তার নামের সাথে যুক্ত করে রাখব। এখানে গ্লুকোজের উপর এনজাইমটি সক্রিয় হবে এবং গ্লুকোজ একটি 6 কার্বন বা হেক্সোজ শর্করা, তাই আমরা এনজাইমটিকে ডাকব হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ নামে। এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম কোফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ প্রথম ধাপে গ্লুকোজ হেক্সোকাইনেজ উৎসেচক ও এটিপি এর উপস্থিতিতে এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হয়। বিক্রিয়াটি একমুখী।
শিক্ষার্থীরা খেয়াল করো, শ্বসন প্রক্রিয়ায় এটিপি বা শক্তি উৎপন্ন হওয়ার কথা, কিন্তু গ্লাইকোলাইসিসের এই ধাপে এটিপি ব্যয় হচ্ছে। তাই গ্লাইকোলাইসিসের প্রথম অর্ধাংশকেই বলা হয় শ্বসনের অ্যাক্টিভেশন স্টেজ বা ইনভেস্টমেন্ট ফেজ। আমরা যখন কোনো কাজ শুরু করি তখন প্রথমে কিছু ইনভেস্টমেন্ট করি এবং তারপরে ফল পেতে শুরু করি। ব্যাপারটা ঠিক ওইরকমই। শ্বসনের শুরুতে গ্লাইকোলাইসিস পর্যায়ে প্রথমে এনার্জি ব্যয় হবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট হবে, অ্যাক্টিভেশন হবে এবং এরপর থেকে পে অফ ফেজ বা এনার্জি পাওয়া শুরু হবে। দ্বিতীয় ধাপ আইসোমারাইজেশন। এই ধাপে গ্লুকোজ 6-ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের কার্যকারিতায় তার আইসোমার যৌগ ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। তোমরা জানো আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন কোনো যৌগের একাধিক সমাণুকে একে অপরের আইসোমার বলে। অর্থাৎ এখানে গ্লুকোজ 6-ফসফেট ও ফ্রুক্টোজ 6-ফসফেটের মধ্যে শুধু গাঠনিক সংকেতের ভিন্নতা রয়েছে। তৃতীয় ধাপ পুনরায় ফসফোরাইলেশন। এই ধাপে ফ্রুক্টোজ 6-ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ নামক এনজাইমের উপস্থিতিতে এটিপি থেকে আরও একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে পরিণত হয়। এটিপি একটি ফসফেট হারিয়ে এডিপিতে পরিণত হয়। এই বিক্রিয়াটিও একমুখী। চতুর্থ ধাপ, এই ধাপকে বলে ক্লিভেজ বা ভাঙন দশা। এই ধাপে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ এক অণু 3 কার্বন যৌগ 3-ফসফোগ্লিসারালডিহাইড ও অপর আরেকটি ভাগ হলো এক অণু 3 কার্বন যৌগ ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। পঞ্চম ধাপ আইসোমারাইজেশন। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট ক্ষণস্থায়ী। এটি খুব দ্রুতই আইসোমারেজ ট্রায়োস ফসফেট আইসোমারেজ উৎসেচকের উপস্থিতিতে আন্তঃপরিবর্তনশীল হয়ে 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়। অর্থাৎ আমরা দুটি পথে 2 অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড পেলাম এবং অ্যাক্টিভেশন ফেজটি দেখে নিলাম। দেখলাম 1 নম্বর এবং 3 নম্বর ধাপে 2 অণু এটিপি ব্যয় হলো। ষষ্ঠ ধাপ ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া বা হাইড্রোজেন মুক্তকারী দশা। এই ধাপে 3-ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে এবং অজৈব ফসফেট ও এনএডি এর উপস্থিতিতে হাইড্রোজেন হারিয়ে জারিত হয় ও একটি ফসফেট গ্রহণ করে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ দেখো শিক্ষার্থীরা, এখানে অ্যালডিহাইড গ্রুপ অ্যাসিডে পরিণত হচ্ছে আর এনএডি বিজারিত হয়ে NADH+H+এ পরিণত হয়। খেয়াল করো, এই ষষ্ঠ ধাপের বিক্রিয়ায় যে অজৈব ফসফেটটি ব্যবহার হচ্ছে এটি কিন্তু কোনো এটিপির কাছ থেকে আসেনি, এটি এসেছে ফসফরিক অ্যাসিড থেকে, যার জন্য এখানে কাইনেজ এনজাইম ব্যবহার হচ্ছে না। কিন্তু হাইড্রোজেন মুক্ত হচ্ছে, যার জন্য এখানে ডিহাইড্রোজিনেজ বা ট্রায়োস ফসফেট ডিহাইড্রোজিনেজ এনজাইম ক্রিয়া করছে। শিক্ষার্থীরা, আমরা এখানে দুটো পথে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো। সপ্তম ধাপ ফসফোরাইলেশন বা ফসফেট যোগ দশা। এই ধাপে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক কাইনেজ এনজাইম ও এডিপি এর উপস্থিতিতে একটি ফসফেট হারিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় আর হারানো ফসফেটটি এডিপি গ্রহণ করে এটিপি তৈরি করে। পে অফ ফেজ অর্থাৎ এনার্জি উৎপাদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা এই ধাপে দুটো পথে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো এবং দুটো পথে 2 এটিপি পাবো। অষ্টম ধাপ ফসফেট গ্রুপের স্থান পরিবর্তনকারী দশা। এই ধাপে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের কার্যকারিতায়
2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ ফসফেট গ্রুপটি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বন থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডের 2 নং কার্বনে স্থানান্তরিত হয়। নবম ধাপ, ডিহাইড্রেশন বা পানি বিয়োজনকারী দশা। এই ধাপে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনোলেজ নামক উৎসেচকের প্রভাবে এক অণু পানি হারিয়ে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিবর্তিত হয়। শিক্ষার্থীরা, যে সকল বিক্রিয়ায় ইনোলেজ নামক উৎসেচক কার্যকারী হয় সেই সকল বিক্রিয়ার প্রভাবে সবসময় পানি বিয়োজিত হয়। দশম ধাপ তথা সর্বশেষ ধাপ, ফসফোরাইলেশন দশা। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ উৎসেচকের কার্যকারিতায় ও এডিপি এর উপস্থিতিতে একটি ফসফেট হারিয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, আর এডিপি ফসফেটটি গ্রহণ করে এটিপিতে পরিণত হয়। বিক্রিয়াটি একমুখী। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সাথে সাথে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা, আমরা এই দশম ধাপেও দুটো পথে দুটো এটিপি পাব এবং তোমরা প্রথম থেকেই দেখলে এক অণু গ্লুকোজ বিক্রিয়া শুরু করেছিল, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শুরু করেছিল এবং প্রক্রিয়া শেষে আমরা দুটো পাইরুভিক অ্যাসিড পেলাম। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এই যে দুটো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, এই পাইরুভিক অ্যাসিডের সম্ভাব্য পরিণতি কি হতে পারে আমরা সবাত শ্বসনের ক্ষেত্রে দেখব, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে এই পাইরুভিক অ্যাসিড অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করবে এবং এই অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ক্রেবস চক্র সম্পন্ন করবে এবং এরপর গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে উৎপন্ন NADH2 ও FADH2 মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দায় অক্সিজম নামক কণিকায় ইলেকট্রন প্রবাহতন্ত্রে প্রবেশ করবে এবং এটিপি উৎপন্ন করার মধ্যে দিয়ে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করবে। কিন্তু যদি অক্সিজেন অনুপস্থিত থাকে, অর্থাৎ অবাত শ্বসনের ক্ষেত্রে কি ঘটবে? অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অথবা ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। গ্লাইকোলাইসিস পর্যায়ে 6 নং বিক্রিয়ায় ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে যে বিজারিত NADH2 প্রস্তুত হয় তা গ্লাইকোলাইসিস পদ্ধতিটিকে অব্যাহত রাখতে হলে পুনরায় জারিত হয়ে NADতে পরিণত হওয়া প্রয়োজন। কোষে অক্সিজেন উপস্থিত থাকলে সেই অক্সিজেনই এই জারণ ক্রিয়া সম্পন্ন করতে পারে, যা আমরা সবাত শ্বসনের ক্ষেত্রে দেখি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হয়ে থাকে। কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে এই প্রক্রিয়াটি দুটো ধাপে বা দুটো দিকে সম্পন্ন হয়। একটি দিক হলো পাইরুভিক কার্বক্সিলেজ উৎসেচকের প্রভাবে প্রথমে অ্যাসিটালডিহাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে এবং ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে এই অ্যাসিটালডিহাইড আবার NADH2 বা একে আমরা বলতে পারি যেটা NADH প্লাস H প্লাসে গ্লাইকোলাইসিস পর্যায়ে যা উৎপন্ন হয়েছিল তার সাথে বিক্রিয়া করে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করবে এবং বিজারিত NADH2কে জারিত করে NADতে তৈরি করবে এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে অব্যাহত রাখতে সাহায্য করবে। অপর একটি দিক হলো অক্সিজেনের অনুপস্থিতিতে এই পাইরুভিক অ্যাসিডটি ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে এবং বিজারিত NADH2 এর সাহায্যে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এবং জারিত NAD তৈরি হয়, যা পুনরায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে সচল রাখতে সহায়তা করে। শিক্ষার্থীরা, ল্যাকটিক অ্যাসিড সাধারণত ব্যাকটেরিয়া বা কিছু অণুজীবের ক্ষেত্রে তৈরি হয় এবং ইস্ট সেলের ক্ষেত্রে সাধারণত ইথাইল অ্যালকোহল তৈরি হয়। এবার আমরা গ্লাইকোলাইসিসে সৃষ্ট শক্তির হিসাবটাও খানিকটা জেনে নিই। সবাত শ্বসনের ক্ষেত্রে শক্তির হিসাব 7 ও 10 নম্বর বিক্রিয়ায় দুটো পথে 2+2 মোট 4টি এটিপি সৃষ্টি হয়। 6 নং বিক্রিয়ায় দুটো পথে দুটো NADH প্লাস H প্লাস তৈরি হয়, যা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে 4টা এটিপি সৃষ্টি করতে পারে, অর্থাৎ মোট সৃষ্ট এটিপির সংখ্যা 4+4 8টি।
কিন্তু 1 ও 3 নম্বর বিক্রিয়ায় দুটো এটিপি খরচ হয়। তাই সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট এটিপির সংখ্যা 8+2 মোট 6টি। অবাত শ্বসনের ক্ষেত্রে শক্তির হিসাবটা কেমন হতে পারে? অবাত শ্বসনের সময় গ্লাইকোলাইসিসের 1 এবং 3 নং বিক্রিয়ায় একটি করে মোট দুটো এটিপি খরচ হয়, কিন্তু 7 ও 10 নম্বর বিক্রিয়ায় দুটি করে মোট 4টি এটিপি সৃষ্টি হয়। আর 6 নং বিক্রিয়ায় যে দুটো NADH+ সৃষ্টি হয় তা আবার পরবর্তীতে ল্যাকটিক অ্যাসিড অথবা ইথাইল অ্যালকোহল তৈরি হওয়ার সময় খরচ হয়ে যায়। সুতরাং অবাত শ্বসনে 1 অণু গ্লুকোজ থেকে নিট 4-2 মোট 2টি এটিপি লাভ হয়। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য উদ্ভিদ শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি এতটুকু জানাই যথেষ্ট হবে বলে আমি মনে করি। অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীদের যাদের পাঠ্য বিষয় রয়েছে প্ল্যান্ট ফিজিওলজি, তাদেরকে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আরও একটু বেশি করে জানতে হয়, অর্থাৎ রাসায়নিক সমীকরণ বা বিক্রিয়া সহ জানতে হয়। আমি এখন তোমাদের রাসায়নিক সমীকরণগুলো এক নজরে দেখিয়ে দেব, তোমরা সাথেই থাকো। শিক্ষার্থীরা দেখো, গ্লুকোজ যদি শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে, প্রথম ধাপে গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপি এর সহযোগিতায় এটিপি থেকে একটি ফসফেট গ্লুকোজ গ্রহণ করে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হবে। দেখো, আর এটিপি এডিপিতে পরিণত হবে। দ্বিতীয় প্রক্রিয়া, এখানে আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেট তার আইসোমার যৌগ ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। 3 নম্বর ধাপে ফসফোফ্রুক্টোকাইনেজ, এখানে আবারও এটিপি অংশগ্রহণ করছে, যার ফলে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6 ফসফেট এটিপির কাছ থেকে আরও একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে, যার 1 নম্বর কার্বনে একটি এবং 6 নম্বর কার্বনে আরও একটি, অর্থাৎ মোট 2টো ফসফেট গ্রুপ যুক্ত হলো। খেয়াল করো, 1 নম্বর বিক্রিয়ায় এই বিক্রিয়াটি একমুখী এবং এখানে একটি এটিপি খরচ হলো। 2 নম্বর বিক্রিয়াটা কিন্তু শিক্ষার্থীরা উভমুখী। 3 নম্বর বিক্রিয়াটি আবারও একমুখী। আমরা প্রথমেই বলেছিলাম 1, 3 এবং 10 নম্বর গ্লাইকোলাইসিসের 1, 3 এবং 10 নম্বর ধাপটি একমুখী, বাকি অন্যান্য ধাপগুলো উভমুখী। এখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজ নামক এনজাইমের কার্যকারিতায় 2 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে ক্লিভেজ হবে, ক্লিভেজ দশা। ভাগটা দেখো এইভাবে হচ্ছে। এই অংশটুকু ডাইহাইড্রক্সি অ্যাসিটেন ফসফেট তৈরি করছে এবং এই অংশটুকু গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি করছে। অ্যালডোলেজ এনজাইমের উপস্থিতিতে 4 নম্বর ধাপে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হচ্ছে। ডাইহাইড্রক্সি অ্যাসিটেন ফসফেট ক্ষণস্থায়ী, এটি আবার 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হবে এবং এই ধাপটাকে বলা হচ্ছে 5 নম্বর ধাপ। এনজাইম কার্যকর হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ। ট্রায়োস ফসফেট আইসোমারেজ, এখানে দেখো, এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল কয় কার্বনেট? 6 কার্বনেট। গ্লুকোজ থেকে শুরু করে এই পর্যন্ত আসলো 3টা ধাপের যে বিক্রিয়াগুলো কমপ্লিট হলো এবং শেষে ফ্রুক্টোজ 1,6 ডিসফসফেট পর্যন্ত কিন্তু 6টা কার্বনই ছিল। কিন্তু 4 নম্বর ধাপে এসে ক্লিভেজ হওয়ার ফলে 3 কার্বন করে দুটো যৌগ তৈরি হলো এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ট্রায়োস ফসফেট আইসোমারেজের কার্যকারিতায় তার আইসোমার যৌগ 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করলো। অর্থাৎ আমরা কিন্তু 3 ফসফোগ্লিসারালডিহাইড কয়টা পেলাম? 2 অণু। 3 ফসফোগ্লিসারালডিহাইড 2 অণু ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহযোগিতায় সে NAD এর উপস্থিতিতে একটি অজৈব ফসফেট গ্রহণ করে
1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। যেহেতু এখানে 2 অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড, সেক্ষেত্রে NAD কয়টা ব্যবহার হবে? অবশ্যই 2টি। এবং NADH বিজারিত যৌগ গঠন করবে, NADH প্লাস H+, এটাও হবে কয়টি? 2টি। অজৈব ফসফেট যুক্ত হবে কয়টি? 2টি। এই অজৈব ফসফেটটা কিন্তু ATP থেকে আসে না, আসে ফসফরিক অ্যাসিড থেকে। অর্থাৎ 6 নম্বর ধাপেও কিন্তু দুটো NADH প্লাস H+ তৈরি হচ্ছে। এখান থেকেও আমরা শক্তি পাবো, তবে এই শক্তিটা ইনস্ট্যান্ট শক্তি নয়। এই 2 অণু NADH প্লাস H+ ক্রেবস চক্র সম্পন্ন করে যখন ETC অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করবে, তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাওয়ার পরে NADH প্লাস H+ থেকে আমরা 2টো করে মোট 4টি শক্তি পেতে পারি। এরপরে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক কাইনেজ 7 নম্বর ধাপে ফসফোগ্লিসারিক কাইনেজ এনজাইমের উপস্থিতিতে ADP থেকে অর্থাৎ একটি ফসফেট মুক্ত করবে। ADPর থেকে তখন ATP তৈরি করবে। ADPর উপস্থিতিতে ADP এই 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডের কাছ থেকে একটি ফসফেট গ্রহণ করে ATPতে পরিণত হবে, এনার্জি তৈরি করবে। এবং 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। অর্থাৎ এর প্রথম কার্বনের কাছে যে ফসফেটটা ছিল, সেই ফসফেটটা ADP গ্রহণ করে ATPতে তৈরি হয়ে যাবে। এরপরে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারোমিউটেজ নামক এনজাইমের উপস্থিতিতে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এখানে যে 3 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা ছিল, এটা কিছুই না, শুধুমাত্র 2 নাম্বার কার্বনে চলে যাবে। অর্থাৎ বলা যায় যে মিউটেশনের মতো, যে এক জায়গায় ছিল সে স্থান পরিবর্তন করলো। ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের উপস্থিতিতে এই কাজটা হচ্ছে এবং সে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এরপরে ইনোলেজ নামক এনজাইমের উপস্থিতিতে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটা পানি বের হয়ে যাবে। দেখো, একটি পানি বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এরপরে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবং একটি ADPর উপস্থিতিতে ও পাইরুভিক অ্যাসিড কাইনেজ নামক উৎসেচকের সহায়তায় পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের কাছে যে ফসফেটটা ছিল, সেটা ADP গ্রহণ করে ATP তৈরি করবে। শিক্ষার্থীরা, আমরা এখানে সবগুলো বিক্রিয়ায় কিন্তু 2 করে তৈরি হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সবশেষে পাইরুভিক অ্যাসিডও পেলাম কয়টি? 2 অণু। অর্থাৎ 1 নম্বর ধাপে এবং 3 নম্বর ধাপে 2টো ATP ব্যয় হলো। 6 নম্বর ধাপে 2টো NADH প্লাস H+ তৈরি হলো। 7 নম্বর ধাপে 2টো পথে 2টো ATP তৈরি হবে। আবার 10 নম্বর ধাপে 2টো পথে 2টো ATP তৈরি হবে এবং 2টো 1 অণু গ্লুকোজ ভেঙে সবশেষে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এই পাইরুভিক অ্যাসিড সবাত শ্বসনের ক্ষেত্রে পরবর্তীতে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করবে ক্রেবস চক্রে। ক্রেবস চক্র শেষ করার পরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি করবে। আর অবাত শ্বসনের ক্ষেত্রে হয় ল্যাকটিক অ্যাসিড, না হলে ইথাইল অ্যালকোহল তৈরি করবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পর্কিত। আজ এ পর্যন্তই।